সাদা স্রাবে রক্ত দেখা যাচ্ছে, ভয় পাবেন না। সঠিক কারণ না জানলে পরবর্তীকালে ভয়ানক জটিলতা দেখা দিতে পারে। আমি ডাক্তার কৌশিক রায়চৌধুরী, ৩৭ বছরের ইউরোগাইনি চিকিৎসার অভিজ্ঞতা থেকে বলছি। এই যে সমস্যার কথা বলা হলো, এই সমস্যা বছরের বছর চিকিৎসা হয়েও বারবার ফিরে আসে। এর সঠিক কারণ জানা দরকার এবং এর সঠিক কারণ রয়েছে একমাত্র ইউরোগাইনিতে। যে চিকিৎসার মাধ্যমে মাত্র ১৫ দিনে রোগীকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। আমি আজকে ভিডিওতে বলবো সাদা স্রাবে কেন রক্ত দেখা যায়, কোন লক্ষণগুলি বিপদের সংকেত এবং কখন ডাক্তারের কাছে যাওয়া বিশেষভাবে প্রয়োজন। আমি যেমন বিভিন্ন ঘটনা বলেছি এতদিন, সেরকম আরেকটি ঘটনা বলছি। একটি পেশেন্ট এলো নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, নবদ্বীপ তার বাড়ি। সে এসে আমাকে বলল, ডাক্তারবাবু, এতদিন তো আমার সাদা স্রাব হচ্ছিল, এখন কিন্তু মাঝে মাঝে রক্তের ছিটে দেখছি, বিশেষ করে যখন মেলামেশা করি। আর তাছাড়াও আরেকটা ঘটনা বলি ডাক্তারবাবু, আমার মাসিক হয়ে যাওয়ার পরও অনেক দিন পর্যন্ত একটু একটু করে রক্তের ছিটে দেখা যায়। এটা কি ব্যাপার? আমার খুব ভয় লাগছে। আমি তাকে এক্সামিন করলাম, করে দেখলাম জরায়ুর মুখে দগদগে ঘা, সেখান থেকে রক্ত আসছে এবং আমি যে যন্ত্র দিয়ে এক্সামিন করেছি সেই যন্ত্রের ছোঁয়াতেও রক্ত বেরোচ্ছে। এইবার সেই রুগীকে কিছু পরামর্শ দেওয়া হয়েছিল, সেটা পরে আমি আসছি সে প্রসঙ্গে। এবার আলোচনায় আসি। সাদা স্রাবে রক্তের ছিটে কেন দেখা যায়? তার আগে বলি, এই যে জরায়ুর মুখে ঘা, যেটা নিয়ে অনেকবার আমি আলোচনা করেছি, সেটা কেন হয়? সংক্ষেপে বলছি, ডেলিভারির পরে যখন নরমাল ডেলিভারি হয়, বাচ্চার ধাক্কাতে জরায়ুর মুখ ছিঁড়ে যেতে পারে। পরবর্তীকালে তার প্রপার চিকিৎসা না হলে সেখান থেকে ইনফেকশন হয়, ঘা হতে পারে এবং সেখান থেকে সাদা স্রাব হয়। পরবর্তীকালে সেখান থেকে রক্তস্রাব হতে পারে। আর পেচ্ছাপের থলি যখন নেমে যায় নরমাল ডেলিভারি হতে গিয়ে, প্রিভেসিক্যাল ভাষা ছিঁড়ে সেখানে পেচ্ছাপ জমে থাকে, তার ইনফেকশন থেকেও এই ঘা সারতে চায় না এবং সবসময় এই ইনফেকশন ঘাকে জাগিয়ে রাখে। আর ডেক্টোসিল বলেছিলাম আমি, মানে ডেলিভারির সময় পায়খানা রাস্তার চোট আসতে পারে। পিরেকটাল ভাষা ছিঁড়ে গিয়ে রেকটাম নিজের পজিশন থেকে নিচে নেমে আসে, সেখানে স্টুল জমে থাকে, পরিষ্কারভাবে পায়খানা হয় না এবং সেখানে স্টুল বানিয়ে হচ্ছে ইনফেকশন। সেই ইনফেকশনের কারণেও এই ঘা সারতে চায় না। আর অপরিষ্কার থাকা, অপরিচ্ছন্ন থাকা, সহবাসের সময় অপরিচ্ছন্ন, এগুলো নিয়ে আগে আমি বলেছি। এবার ঘটনা হচ্ছে, এই যে সাদা স্রাব বা তার থেকে রক্তস্রাব যেটা ঘা থেকে আসছে, এটা কেন? এর কারণ হচ্ছে জরায়ুর মুখে যে কোষগুলো আছে তাকে বলে স্কোয়ামাস এপিথেলিয়াম। সে স্কোয়ামাস এপিথেলিয়ামে ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে ইনফেকশনের কারণে এবং মাইল্ড, মডারেট, সিভিয়ার ডিসপ্লাস্টিক চেঞ্জ, এগুলো ডাক্তারি ভাষা, কঠিন কঠিন শব্দ, তবু আমি বলছি কোষের পরিবর্তন হওয়া। ডিসপ্লাস্টিক স্টেজের পরেই হচ্ছে কার্সিনোমা ইন সিটু, যেটা জরায়ুর মুখে ক্যান্সার শুরু হচ্ছে। তারপরে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 সে তো আছেই। এবার ঘটনা হলো, পেশেন্ট যখন ডাক্তারবাবুর কাছে আসছে, এই সংকেতগুলো সে দেয় ডাক্তারবাবুকে। যেমন পেচ্ছাবের কষ্ট, পায়খানা কষ্ট, সাদা স্রাব, রক্তস্রাব, মেলামেশা করলে রক্তপাত বা মাসিকের মাঝে মাঝে রক্তপাত, যাকে আমাদের ডাক্তারি ভাষায় মেট্রোরেজিয়া বলে। এগুলো কিন্তু ডাক্তারবাবু যদি মাইনুটলি না শোনেন এবং কাসকোস স্পেকুলাম দিয়ে জরায়ুটা অন্তত যদি ইন্সপেকশন না করেন, তাহলে কিন্তু অনেক বড় জিনিস মিস হয়ে যেতে পারে, অনেক বড় রোগ মিস হয়ে যেতে পারে। এবার ডিসপ্লাস্টিক স্টেজে যে ঘা রয়েছে, তাকে যদি সতর্ক করা না হয় এবং তার যা চিকিৎসা, যেমন টোটাল পেলভিক রিকনস্ট্রাকশন, ব্লাডারকে সেটিং, পায়খানা সেটিং, ঘাকে কটারি করে তুলে দেওয়া, যা যা করণীয় সেগুলো যদি না করা হয় সময় মতো, তাহলে এই ঘা কিন্তু পেশেন্ট এবং ডাক্তারবাবু দুজনেরই অজ্ঞাতে ধীরে ধীরে ক্যান্সারের দিকে চলে যাবে। এবং দুঃখের বিষয় হচ্ছে, এই ক্যান্সার ফার্স্ট স্টেজে প্রায় কখনোই ধরা পড়ে না। এই ক্যান্সার ধরা পড়ে সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। ফোর্থ স্টেজে গেলে প্রায় কিছুই করার থাকে না। থার্ড স্টেজের চিকিৎসা করলেও পরবর্তীকালে রিকারেন্স হতে পারে। মোদ্দা কথা, ক্যান্সার ব্যাপারটাই ভালো নয়। আমরা সবসময় চাইবো যে ক্যান্সার যেন আটকানো যায়। সেই আটকাতে গিয়ে প্রথম পদক্ষেপ হচ্ছে সঠিক সময়ে ডায়াগনোসিস এবং চিকিৎসা। এবার এখানে রুগীর ভূমিকা আছে, রুগীর বাড়ির লোকের ভূমিকা আছে, ডাক্তারবাবুর ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট। কথা আমি অনেকবার বলেছি। জানি না আমার যারা সহকর্মী তাদের কেমন লাগছে শুনতে, কিন্তু আমি নিরুপায়, কথা আমাকে বলতেই হবে। কারণ অনেক ক্ষেত্রে ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে আমি দেখেছি, রুগী প্রথম ডাক্তারবাবুদের কাছে সাধারণ ঘা নিয়ে এসেছে, না ডিসপ্লাস্টিক চেঞ্জ, না কিছু, না ক্যান্সার। কিন্তু ডাক্তারবাবুর অজ্ঞাতেই প্রপার চিকিৎসা না হয় ধীরে 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 এই ঘা বাড়তে বাড়তে একদিন ক্যান্সারে চলে গেছে
তারপরে খুব দুঃখজনক ঘটনা ঘটে, সেটা বলার অপেক্ষা রাখে না, আপনারা বুঝতেই পারছেন। এইবার আমি বলি যে সেই পেশেন্টের পরিণতি কি হয়েছিল। পেশেন্টের যখন আমি ক্যান্সারের ভয় দেখালাম, সে কিন্তু দমে গেল না। সে বলল, "না ডাক্তারবাবু, তো অনেকে ওষুধ দিয়েছেন, আপনি কিছু ওষুধ দিন, আমি পরে দেখছি কি করা যায়।" আমি চেয়েছিলাম তার পেলভিক ফ্লোর রিপেয়ার করার সাথে, সাথে তার ডিসপ্লাস্টিক স্টেজে থাকা ঘাটি কটারি করে সম্পূর্ণ তুলে দিতে। কিন্তু আমি কোনো সুযোগ পেলাম না। তিনি চলে গেলেন। জানি না, হয়তো কিছুটা আমার উপর বিরক্ত হয়ে অথবা ভয়ে তিনি চলে গেলেন। একটা জিনিস তাকে আমি বলেছিলাম যে, "আপনি আমার কাছ থেকে পালাতে পারেন। কিন্তু রোগের কাছ থেকে পালাতে পারবেন না। রোগ আপনাকে শেষ করে দেবে।" সে কোনো কথাই শোনেনি। তারপরে দীর্ঘ ১ বছর পরে, হয়তো আরেকটু বেশি সময় হবে। ১৩-১৪ মাস হয়তো হবে। তিনি আবার এসেছিলেন। এসে আমাকে বললেন, "ডাক্তারবাবু আমাকে বাঁচিয়ে দিন।" আমি বললাম, "কেন?" "আমার ক্যান্সার হয়ে গেছে। আমার ঘা দিয়ে আরো রক্ত বেরোচ্ছিল। টেস্ট করা হলো, বায়োপসি করা হয়েছে। ক্যান্সার ধরা পড়েছে। ক্যান্সার হাসপাতালে যেতে হবে। আপনি ক্যান্সারের চিকিৎসা করেন। এই ১ম আপনার কাছে এসছি। আর আমি অত্যন্ত ভুল করেছি, তার জন্য ক্ষমা চাইছি।" আমি যে, "আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। যে ভুল করেছেন তার মাসুল আপনাকে অনেক বড়ভাবে দিতে হবে। যাই হোক, রুগী এলে তার চিকিৎসা করা আমার কর্তব্য।" আমি আবার দেখলাম, বুঝতে পারলাম যে ক্যান্সার হয়েই গেছে এবং আর্লি স্টেজ নয়, স্টেজ 3B ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার। যে ক্যান্সারে প্রতি ৭ মিনিটে আমাদের দেশে একজন করে মহিলা মারা যাচ্ছে। ভয়াবহ অবস্থা। বিদেশে উঠে গেছে, কারণ তারা অত্যন্ত সচেতন। যাই হোক, সেই ভদ্রমহিলাকে ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তার রেডিয়েশন হলো, তার কেমোথেরাপি হলো। অপারেশনের স্টেজে ছিল না, কিছু করার নেই। তারপরে উনি প্রায় ৪ বছর বেঁচে ছিলেন। ৪ বছর পরে হঠাৎ করে আবার রিকারেন্স দেখা গেল লিভারে। পেটে জল জমতে আরম্ভ করলো এবং একটা সময় উনার খুব কষ্টদায়ক মৃত্যু হলো। পুরো ঘটনাটা আমি কেন বললাম? এটা হচ্ছে ক্যান্সারের ভয় দেখানো নয় কিন্তু। ভুল বুঝবেন না। ক্যান্সারের ভয় দেখাচ্ছি না। কিন্তু সচেতন করছি। যদি এরকম কোনো ঘটনা দেখেন, সাদা স্রাবের সঙ্গে হঠাৎ করে রক্তস্রাব বা মেলামেশায় রক্তপাত বা মাসিকের মাঝে, মাঝে ব্লিডিং, তাহলে দেরি না করে ডাক্তারবাবুর কাছে অবশ্যই যাবেন এবং এমন ডাক্তারবাবু যিনি দায়িত্বশীল, রোগীকে ভালোভাবে দেখেন। তিনি নিশ্চয়ই দেখবেন এবং কোনো বিপদের সংকেত পেলে সঠিক জায়গায় পাঠিয়ে তার চিকিৎসা করবেন বা নিজেই চিকিৎসা করবেন। আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সচেতনতা। এই সচেতনতা যদি সমাজের মধ্যে কিছুটা অন্তত ছড়িয়ে দেওয়া যায়, তাহলে মানুষের উপকার হবে এবং আমি বিশ্বাস করি অন্তর থেকে অনেক মানুষকে, অনেক মহিলাকে ক্যান্সারের দিকে, সার্ভাইকাল ক্যান্সারের দিকে যাওয়া থেকে আটকানো যেতে পারে। এবার আমি যা বললাম একটা ডায়াগ্রামের মাধ্যমে কিছুটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটা মানে ডায়াগ্রামটি লক্ষ্য করুন। আমি আগেও বলেছি, এটা নাভি, এটা তলপেট, এটা মেয়েদের জরায়ু, এটা পেচ্ছাবের থলি, এখানে একটা পর্দা থাকে। এটা শিরদাঁড়ার হাড়, এটা কোমরের হাড়, এটা মাসিকের ঘর, এটা ডিম্বাশয় ডান দিক বাঁদিক, এটা কিডনি ডান দিক বাঁদিক, ইউরেটার। এই হচ্ছে পিকচার। মনে করুন এখান দিয়ে একটা বাচ্চার ডেলিভারি হলো। ডেলিভারির পরেই জরায়ুর মুখটা ছিঁড়ে গেল। সেখানে পরবর্তীকালে ইনফেকশন হয়। এখানে লাল দগদগে ঘা হলো এবং সেখান থেকেই সাদা স্রাব, পরবর্তীকালে রক্তস্রাব, যেটা আমি লাল করে এঁকেছি, দেখা গেল। এইবার ডেলিভারির সময় আর কি হয় আপনাকে আগেই বলেছি। পেচ্ছাবের থলির পর্দা ছিঁড়ে গিয়ে পেচ্ছাবের থলি নেমে যায়, পায়খানার রাস্তা পর্দা ছিঁড়ে গিয়ে এটা নিচে নেমে যায়। এটাকে বলে সিস্টোসিল, এটাকে বলে রেক্টোসিল। এইবার এই ঘা কেন সারতে চায় না, যেটা ভবিষ্যতে ক্যান্সারের কারণ হতে পারে, সেটা একটু জানুন। এক্ষুনি বললাম, পেচ্ছাবের থলির পর্দা ছিঁড়ে গিয়ে পেচ্ছাবের থলি নেমে যাচ্ছে, সেখানে পেচ্ছাব জমছে। এই সেই জমা পেচ্ছাব থেকে ইনফেকশন হয়ে এই ঘা সারতে চায় না, এই জায়গাটা সবসময় ভিজে, ভিজে থাকে। দ্বিতীয় হচ্ছে পায়খানার রাস্তায় নেমে গিয়ে পায়খানা জমছে এবং সেখান থেকে সবসময় ইনফেকশন আসছে। এই ইনফেকশনও সরাসরি জরায়ুর মুখকে অ্যাফেক্টেড করছে। একটা জিনিস বলি, মেয়েদের শরীরে ৩ টে অ্যাপারচার পাশাপাশি, পেচ্ছাবের রাস্তা, মাসিকের ঘর এবং পায়খানার রাস্তা। এই জন্য এই ঘটনা ঘটে। যাই হোক, এবার ঘটনা হচ্ছে যে এই ঘা সারাতে গেলে কখনোই শুধু এই ঘায়ের চিকিৎসা করলে হবে না। এই যে পেচ্ছাবের থলি নেমে গেছে, সেটা ধরুন
ডেলিভারি কারণ হতে পারে বা ভারী ওজন তোলা বা যেগুলো ঘরোয়া কাজকর্ম থেকে হতে পারে বা জন্মকালীন দুর্বলতা থেকে হতে পারে। এটাকে পুরো রিপেয়ার করে অরিজিনাল পজিশনে সেটিং করে দেওয়া হয়। একটা ফাঁসা আছে রিপেয়ার করে। পায়খানার রাস্তাটাও তাই তুলে নিয়ে গিয়ে অরিজিনাল পজিশনে রিপেয়ার করে দেওয়া হয়। এটা যখন করা হয় তখন পেচ্ছাপ জমে না, সেখান থেকে ইনফেকশনেরও ভয় থাকে না। পায়খানার রাস্তাও ক্লিয়ার হয়ে যায়, পায়খানা নরমাল হয়, পায়খানা জমে না, ন্যাচারালি সেখান থেকেও ইনফেকশন থাকে না। এবার ২ টো ফ্যাক্টর, একটা ইউরিনারি ফ্যাক্টর আরেকটা হচ্ছে স্টুলের ফ্যাক্টর। দুটোকেই কিন্তু কন্ট্রোল করা গেল। যদি এই চিকিৎসা পদ্ধতি ইউরোগাইনিতে যা বলা আছে সেটা ফলো করা হয়। তার সঙ্গে এবার ডিপ কটারি করে এই ঘা তুলে দিতে হয়। ঘায়ের কোনো চিহ্ন রাখা যাবে না। এই যদি করা যায় এই ৩ টি কাজ, পেচ্ছাপের থলি সেটিং, ঘায়ে ডিপ কটারি এবং পায়খানা রাস্তা সেটিং, তাহলে অবশ্যই এই ঘা চিরতরে বিদায় নেবে এবং ক্যান্সারের কোনো রকম ভয় থাকবে না, গ্যারান্টি। যদি এই সমস্যা সম্পর্কে আরো কিছু বিশদ জানতে চান বা কোনো পরামর্শ নিতে চান, আপনি আমার কাছে আসতে পারেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাকে নিরোগ করতে।